হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লটাস স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য লটাস স্কুল। লটাস স্কুলের আজকের সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, অর্থাৎ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। আজকে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর নবম ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 9। আজকে এর আগের ক্লাসে আমরা দলিল সংশোধনের বিষয়গুলো এবং চুক্তি রদের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে সেকশনগুলো সেগুলো আলোচনা করব। শুরুতে আমি আলোচনা করব দলিল বাতিল, অর্থাৎ ক্যান্সেলেশন অফ ডিড। এর আগের ক্লাসে আমরা ধারা 31-এ দেখেছিলাম রেকটিফিকেশন অফ ডিড, অর্থাৎ দলিল সংশোধনের বিষয়। তারই সাথে যদি আমরা মিলিয়ে ধারা 39 অর্থাৎ সেকশন 39-এ ক্যান্সেলেশন অফ ডিডটা করি, তাহলে আমাদের কাছে বিষয়টি বুঝতে আরো সহজ হবে। ওকে, তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে, আপনার যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত দলিলটি অবৈধ বা বাতিল, অর্থাৎ তার এমন কোনো আশঙ্কা আছে যে এই ধরনের দলিল অনিষ্পন্ন অবস্থায় রেখে দিলে তার ক্ষতি হয়ে যেতে পারে, তখন সেই ক্ষেত্রে সে দলিল বাতিলের জন্য আবেদন করতে পারে। আচ্ছা, তার মানে এখানে যে বিষয়টি বলা হচ্ছে, যে কোনো ব্যক্তি যার কাছে লিখিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য এবং তিনি আশঙ্কা করেন যে দলিলটি বাতিল না করলে যে ক্ষতি হতে পারে, দলিলটি বাতিল না করলে তা তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে, তখন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বা তার প্রতিনিধি দলিল বাতিলের জন্য আবেদন করতে পারে, অর্থাৎ দলিল বাতিলের মামলা আদালতে করতে পারেন। এই বিষয়টি বলা হচ্ছে আপনার ধারা 39 বা সেকশন 39-এ। এখন এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো কি কি আপনার? প্রথমত হচ্ছে আপনার এই দলিল বাতিলের আবেদন, এই দলিল বাতিলের মামলায় অ্যাড ভ্যালুরাম কোর্ট ফিটা কেমন হবে? অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি হবে আপনার মূল্যানুপাতিক অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, অর্থাৎ এই দলিল বাতিলের মামলায় তাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফিটা দিতে হবে মূল্যানুপাতিক হারে, অর্থাৎ মূল্যানুপাতিক অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। এবার যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি দলিলটি ভুয়া হয়ে থাকে, ঠিক আছে, তবে ভুয়া দলিল বাতিলের ক্ষেত্রে কি করতে হবে? তাকে মেয়াদ হচ্ছে আপনার 3 বছর এবং এটা হচ্ছে তামাদি আইন 1908-এর 92 অনুচ্ছেদ অনুযায়ী। অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে 3 বছরের মধ্যেই দলিল বাতিলের আবেদন করবেন বা মামলা করবেন, কিন্তু সেটা বলা হচ্ছে তামাদি আইন 1908-এর 91 অনুচ্ছেদে। তার মানে এই দলিল বাতিলের মামলায় আমরা দুটি বিষয় দেখলাম, যে তামাদি মেয়াদ হবে আপনার 3 বছর, সেটা ভুয়া দলিলের ক্ষেত্রে, আবার অন্যান্য যে কোনো ভুয়া দলিল ছাড়া অন্যান্য যে কোনো ক্ষেত্রে সেই দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে আপনার 3 বছর। কিন্তু যদি সেটা ভুয়া দলিল হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তামাদি আইন 1908-এর 92 অনুচ্ছেদটা ফলো করতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে আপনার কি করতে হবে? তামাদি আইন 1908-এর 91 অনুচ্ছেদটা ফলো করতে হবে। এই বিষয়টি বলা হচ্ছে আপনার দলিল বাতিলের তামাদি মেয়াদ সম্পর্কে। আচ্ছা, এই ক্ষেত্রে দুই প্রকার দলিল বাতিল করা যাবে, সেটা কি কি? প্রথমত হচ্ছে আপনার বাতিল দলিল, দ্বিতীয়ত হচ্ছে আপনার বাতিলযোগ্য, অর্থাৎ বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিল হলে সেই দলিলটি বাতিলের জন্য মামলা দায়ের করতে পারে। দলিল বাতিলের মামলা যদি করতে চান তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় প্রমাণ করতে হবে। সেটি কি কি? সেটি হচ্ছে দলিলটি অসত্য বা জাল বা প্রতারণামূলক ভাবে তৈরি করা হয়েছে। আর দ্বিতীয়ত যে বিষয়টি, দলিলটি রেজিস্ট্রিকৃত কিন্তু সেটি ভুয়া বা জাল দলিল। আচ্ছা, এরপর হচ্ছে আপনার দলিলটি যদি বাতিল না করা হয় তবে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বাদীর অপূরণীয় ক্ষতি হতে পারে। এই বিষয়টি আপনাকে এই বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনি দলিল বাতিলের মামলাটি করতে চান। আরেকটি বিষয় হচ্ছে আপনার দলিল বাতিলের মামলায় আবেদনকারীকে পক্ষ হবার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ দলিলের পক্ষ নয় এমন কোন ব্যক্তি যদি দলিল বাতিলের প্রতিকার পেতে চান তবে সেই ক্ষেত্রে তাকে এই আইনেরই, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ধারা 42-এর আন্ডারে মামলা করতে হবে, অর্থাৎ ধারা 42-এর আন্ডারে দলিলটি উপর বাধ্যকর নয় এই মর্মে ঘোষণামূলক মামলা দ্বারা তিনি দলিলটি বাতিলের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ দলিল বাতিলের মামলা করতে পারেন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে তাকে 300 টাকা হারে কোর্ট ফিস দিতে হবে এবং তার তামাদি মেয়াদটাও হবে আপনার লিমিটেশন অ্যাক্ট 1908-এর আন্ডারে আর্টিকেল 91 অনুযায়ী কত? 3 বছর, অর্থাৎ
3 ইয়ার্স। 3 ইয়ার্স। আচ্ছা, আর এই যে দলিল বাতিলের বিষয়টি বললাম, এই দলিল বাতিলের আবেদন মঞ্জুর করা এবং দলিল বাতিলের মামলায় আদেশ প্রদান করা আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা। তার মানে দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ডিড, এটা যদি আমরা আবার একটু শুরু থেকে রিভিউ করি, সেটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 39-এ আমাদের এই দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ডিডের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যার পক্ষে লিখিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, অথবা যিনি মনে করেন বা আশঙ্কা আছেন যার এই মর্মে যে এই দলিলটি বাতিল না করা হলে, অর্থাৎ অনিষ্পন্ন অবস্থায় রেখে দিলে তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে সেটি, তখন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বা স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি কি করতে পারে, দলিল বাতিলের জন্য আদালতে আবেদন বা আদালতে দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে পারে। আচ্ছা, আর এই দলিল বাতিলের মামলায় তামাদি মেয়াদ হচ্ছে আপনার 3 বছর। যদি সেটা ভুয়া দলিল হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তামাদি আইন 1908-এর 91 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর, আর যদি অন্যান্য ক্ষেত্রে তা তামাদি আইন 1908-এর 92 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর হয়ে থাকে। আচ্ছা, আর দলিল বাতিলের মামলায় যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসটা, সেটা হবে আপনার মূল্যানুপাতিক হারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসটা প্রদান করতে হবে। আচ্ছা, আর দলিল বাতিলের মামলায় আবেদনকারীকে পক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সেই ক্ষেত্রে যে ব্যক্তি পক্ষ নয় এমন ব্যক্তি যদি দলিল বাতিলের মামলা করতে যান, তবে সেই ক্ষেত্রে তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারা অনুযায়ী দলিলটি তার উপর বাধ্যকর নয় এই মর্মে ঘোষণামূলক মামলার দ্বারা দলিল বাতিলের মামলাটি তাকে করতে হবে। ক্ষেত্রে তার তামাদি মেয়াদও হবে আপনার 3 বছর। সেটা লিমিটেশন অ্যাক্ট 1908-এর অনুচ্ছেদ 1908-এর আর্টিকেল 91 অনুযায়ী। আচ্ছা, আর হচ্ছে এই ক্ষেত্রে তাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসটা দিতে হবে 300 টাকা হারে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার। তার মানে এখানে তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর, এবং সেটা যদি ভুয়া দলিল হয় তবে লিমিটেশন অ্যাক্ট 1908-এর 92 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর হবে, আর যদি অন্যান্য ক্ষেত্রে তামাদি আইন 1908-এর 91 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছর হবে। ওকে, এবার যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ধারা 40। এখানে বলা হচ্ছে দলিলে যদি এক বা একাধিক ব্যক্তির অধিকার থেকে থাকে তবে সেই ক্ষেত্রে আদালত পার্শিয়ালি ক্যান্সেলেশনের আদেশ দিতে পারেন, অর্থাৎ উপযুক্ত কারণে আংশিক বাতিল এবং আংশিক বহাল রাখার আদেশ দিতে পারেন। আচ্ছা, এবার ধারা 41-এ বলা হচ্ছে আদালত চাইলে ন্যায় বিচারের স্বার্থে আদালত যেই পক্ষের উপর দলিল বাতিল হয়েছে, অর্থাৎ যেই পক্ষের ক্ষেত্রে তাকে অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। এই বিষয়টি বলা হচ্ছে ধারা 41-এ। তার মানে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আপনার দলিল বাতিল অর্থাৎ ক্যান্সেলেশন অফ ডিড নিয়ে আলোচনা করেছি। শুরুতে আমরা 39 ধারায় আলোচনা করেছি যে কোন কোন ক্ষেত্রে একটি দলিল বাতিলের জন্য মামলা করা যায়, এবং তার তামাদি মেয়াদ, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে ধারা 40-এ আমরা দেখলাম যে কোনো দলিলে যদি এক বা একাধিক ব্যক্তির অধিকার থেকে থাকে তখন সেই ক্ষেত্রে আদালত উপযুক্ত মনে করলে পার্শিয়ালি ক্যান্সেলেশনের আদেশ দিতে পারেন, অর্থাৎ আংশিক বহাল এবং আংশিক বাতিলের আদেশ দিতে পারেন উপযুক্ত মনে করলে। আচ্ছা, আর ধারা 41-এ যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে আদালত কি করতে পারেন, যেই পক্ষের ক্ষেত্রে দলিলটি বাতিল হয়েছে সেই পক্ষকে নির্দেশ দিতে পারেন অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের। সো এই বিষয়গুলি ক্ষতিপূরণ প্রদানের। সো মোর ওভার আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে দলিল বাতিলের এবং দলিল সংশোধনের বিষয়টি সম্পূর্ণ আদালতের কি একটি বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতায় এই দলিল সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারেন এবং দলিল বাতিলের আবেদন মঞ্জুর করতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার। নেক্সট সেশনে আমরা বাকি যে সেকশনগুলো আছে ঘোষণামূলক মামলা, রিসিভার নিয়োগ এবং নিষেধাজ্ঞার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ল অফ টি স্কুল ইউটিউব চ্যানেল এবং ল অফ টি ফেসবুক পেজে সাথেই থাকুন। আর প্রিলি নোটবুকটি সংগ্রহ করার জন্য সরাসরি ইনবক্স করুন। ধন্যবাদ সবাইকে।